হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের বিবরণ সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়াও তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1299 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের বিবরণ সম্পর্কে, ঠিক আছে। তো দেখো, প্রথমতম বলা যায় যে মোহাম্মদ ঘুরি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়ে যে মোহাম্মদ ঘুরি ছিলেন একজন অদম্য উচ্চাকাঙ্ক্ষী ও কর্মক্ষম শাসক, ঠিক আছে। তো সুলতান মাহমুদের মতো কেবল ধন সম্পদ লুণ্ঠন নয়, বরং ভারতের স্থায়ী সাম্রাজ্য বিস্তারই ছিল তার প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। তো মোহাম্মদ ঘুরি ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী এবং শক্তিশালী ও দক্ষ শাসক, ঠিক আছে। তো সাম্রাজ্য বিস্তার ছিল কি তার অন্যতম প্রধান নেশা, ঠিক আছে। তো ভারতবর্ষে সুলতান মাহমুদ কিন্তু একাধিকবার বা বলা যায় যে 17 বার আক্রমণ করেছিলেন এবং ভারতের বিপুল পরিমাণে ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যান। কিন্তু সেই দিক থেকে বিচার করলে বলা যায় যে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেছিলেন, কিন্তু কেবলমাত্র ধন সম্পদ লুণ্ঠন করার উদ্দেশ্যে নয়, বরং তিনি ভারতবর্ষে আক্রমণ করেন এবং ভারতবর্ষের 100 বিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেন, ঠিক আছে। তো এছাড়াও তার সম্পর্কে বলা যায় যে অসাধারণ সামরিক দূরদর্শিতা ও রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে ঘুরি ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত যে ভিত্তি সে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, ঠিক আছে। তো মোহাম্মদ ঘুরি একাধারে ছিলেন যোগ্য ও দক্ষ শাসক এবং তার সাথে সাথে তিনি সামরিক দূরদর্শিতা সম্পন্ন ছিল, এছাড়াও তার রাজনৈতিক বিচক্ষণতাও ছিল, ঠিক আছে। তো এই সমস্ত গুণের প্রভাবে তিনি সেই মধ্য এশিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত নিজ সাম্রাজ্য বিস্তার করতে কিন্তু সক্ষম হন, ঠিক আছে। তো এই গেল তার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে। এবারে আমরা ভারতে তার বিভিন্ন অভিযান সম্পর্কে একে একে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, মোহাম্মদ ঘুরির অন্যতম প্রধান অভিযান সম্পর্কে বলা যায় যে 1175 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো ঘুরি প্রথম ভারত আক্রমণ করে এই 1175 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এবং আক্রমণ করে তিনি মুলতান ও কি সিন্ধু প্রদেশ জয় করেন, ঠিক আছে। তো মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1175 খ্রিস্টাব্দে। এবং এই অভিযানের মাধ্যমে তিনি কোন কোন দুটি প্রধান অঞ্চল জয় করে নিয়েছিলেন? মুলতান আর কি সিন্ধু প্রদেশ, ঠিক আছে। তো এই দুটোর মাধ্যমে তিনি কি করেন, ধীরে ধীরে ভারতবর্ষে আরো প্রবেশ করতে থাকেন। তারপরে দেখো তার অন্যতম অভিযান 1178 খ্রিস্টাব্দ। তো এই যে গুজরাট অভিযানে তিনি সোলাঙ্কি ও রাজপুত রাজাদের নিকট আবার পরাজিত হয়েছেন, ঠিক আছে। তো তিনি যে একাধিক অভিযানগুলি প্রেরণ করেছিলেন মোহাম্মদ ঘুরি, সকল অভিযানে যে সফল হয়েছিলেন তেমনটা নয়, ঠিক আছে। কোনো কোনো অভিযানে তিনি সফল হয়েছিলেন, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব যে তিনি কিন্তু পরাজয়ও হয়েছেন, ঠিক আছে। তো দেখো 1178 খ্রিস্টাব্দে তিনি আবার ভারতবর্ষ আক্রমণ করেন, যেটা কি গুজরাট অভিযান, ঠিক আছে। গুজরাটে আক্রমণ করে, কিন্তু এই সময় তিনি সোলাঙ্কি বা রাজপুত বা বলা যায় যে গুজরাটের রাজাদের কাছে কি হন, পরাজিত হন, ঠিক আছে। তারপরে দেখো কৌশলগত শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে গুজরাটের এই শক্তিমত্তা দেখে ঘুরি অনুধাবন করেন যে পাঞ্জাবের পথ ধরে মধ্য ভারতে প্রবেশ করা নিরাপদ, ঠিক আছে। তো তিনি গুজরাট দিয়ে নয় পাঞ্জাব দিয়ে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন, এই পথ দিয়ে, ঠিক আছে। তো এই গুজরাট পথ দিয়ে নয়, মূলত পাঞ্জাব পথ দিয়ে, ঠিক আছে। তো এই ঘুরি সাম্রাজ্য এইভাবে তিনি পাঞ্জাব পথ দিয়ে ভারতবর্ষে আক্রমণ করার কি করেছিলেন,
চেষ্টা করেন বা তিনি বুঝতে পারেন যে পাঞ্জাব পথ দিয়ে আক্রমণ করা অত্যন্ত সুবিধাজনক, গুজরাট দিয়ে আক্রমণ করা ততটা সহজ নয়। ঠিক আছে, তারপরে দেখো তিনি আরো অভিযান প্রেরণ করেন। ঠিক আছে, তো 1179 থেকে 1186 খ্রিস্টাব্দের মধ্যে ঘড়ি গজনবী বংশীয় শাসক যার নাম কি খসরু মালিক, তাকে পরাজিত করে তিনি লাহোর, সিয়ালকোট, পাঞ্জাব অধিকার করেন। ঠিক আছে, তো পাঞ্জাবের দখলের ফলে ঘোরের যে সাম্রাজ্য তা ভারতের সীমান্ত ছুঁয়ে যায়। ঠিক আছে, এবং উত্তর ভারতের হৃৎপিণ্ডে অর্থাৎ দিল্লি, লাহোর এই সমস্ত অঞ্চলে আঘাত হানা তার জন্য কি হয়ে যায়, সহজতর হয়ে যায়। তো 1178 খ্রিস্টাব্দে তিনি পরাজিত হয়েছেন, কিন্তু 1179 থেকে 1186 খ্রিস্টাব্দে তিনি একাধিক অভিযান প্রেরণ করে যে গজনবী বংশীয় শাসক খসরু তাকে পরাজিত করে দেন এবং লাহোর, সিয়ালকোট আর কি পাঞ্জাব দখল করে নেন। এবং পাঞ্জাব দখল করা মানে ছিল ভারতবর্ষের সীমান্তে এসে দাঁড়ানো। ঠিক আছে, বা বলা যায় যে ভারতবর্ষের সীমান্তকে ছুঁয়ে যাওয়া। তো এই পাঞ্জাব দখলের মাধ্যমে তার কাছে ভারতবর্ষের যে কেন্দ্র বা বলা যায় যে ভারতবর্ষের যে হৃৎপিণ্ড দিল্লি, লাহোর সেই সমস্ত অঞ্চলে অভিযান প্রেরণ করা কি হয়, সম্ভব হয়। তো আমরা তার 1175 খ্রিস্টাব্দের অভিযান দেখলাম, 1178 খ্রিস্টাব্দের অভিযান দেখলাম এবং 1179 থেকে 1186 খ্রিস্টাব্দের অভিযান দেখলাম। ঠিক আছে, এবারে আমরা তার যে জীবন, তার জীবনের দুটি অন্যতম প্রধান অভিযান বা যুদ্ধ নিয়ে আলোচনা করব, যেই দুটি যুদ্ধের গুরুত্ব ভারত ইতিহাসে কিন্তু অপরিসীম। তো তার মধ্যে অন্যতম প্রথম যুদ্ধ হলো কি তরাইনের প্রথম যুদ্ধ। তো এই যুদ্ধ কবে হয়েছিল, 1191 খ্রিস্টাব্দে। তো দেখো এই যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে যে কার্নালের নিকটবর্তী তরাইনের প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো যেহেতু তরাইনের প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই এই যুদ্ধের নাম কি তরাইনের যুদ্ধ। ঠিক আছে, তো এটিকে তরাইনের প্রথম যুদ্ধ বলা হয়, কেননা তরাইনের ক্ষেত্রে আরেকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো দেখো এই ক্ষেত্রে কি হয়েছিল, এই যুদ্ধের ক্ষেত্রে যে রাজপুত সেনাপতি গোবিন্দ রায়ের আক্রমণে ঘড়ি গুরুতর আহত হন এবং কি অলৌকিকভাবে জীবন রক্ষা পান। ঠিক আছে, তো এই যে পৃথ্বীরাজ ছিলেন বা বলা যায় যে এই যে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ, এই যুদ্ধ সংগঠিত হয়েছিল তরাইনের প্রান্তরে। ঠিক আছে, তো কাদের মধ্যে, মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ বা বলা যায় যে চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে কে জয়লাভ করেছিল, পৃথ্বীরাজ কিন্তু জয় লাভ করেছিল। ঠিক আছে, এবং পরাজিত হয়েছিল কে, মোহাম্মদ ঘড়ি। ঠিক আছে, তো দেখো এই যুদ্ধে পৃথ্বীরাজের একটি ভুল দিক তুলে ধরা হয়েছে যে পৃথ্বীরাজ তাবার হিন্দ অবরোধে ব্যস্ত থাকায় এই যে ঘড়ি পাঞ্জাব থেকে বা পাঞ্জাব পর্যন্ত তার যে সীমানা এসে যায়। ঠিক আছে, তো পাঞ্জাব থেকে তাকে বিতাড়নের তিনি চেষ্টাই করেনি। এই 1191 খ্রিস্টাব্দের যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে পরাজয় করার পরও পৃথ্বীরাজ চৌহান তাকে কিন্তু পাঞ্জাব থেকে বিতাড়নের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, যার জন্য এটা পৃথ্বীরাজের অন্যতম একটি ভুল সিদ্ধান্ত বলে বিবেচনা করা হয় ভারতের ইতিহাসে। ঠিক আছে, তো এই 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করলাম, এবারে আমরা তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তার আগে মোহাম্মদ ঘড়ি এই যে তরাইনের প্রথম যুদ্ধে পরাজয় হয়েছিলেন, পরাজয় হওয়ার পর তিনি কিন্তু তার সামরিক শক্তিকে পুনর্গঠন করেছিলেন বা বলা যায় যে আরো শক্তিশালী করেছিলেন। যেমন দেখো বলা হয়েছে এখানে সেনাবাহিনী গঠনের ক্ষেত্রে বলা হয়েছে যে গজনিতে ফিরে তিনি 1,20,000 সুসজ্জিত অশ্বারোহী ও দক্ষ তীরন্দাজদের নিয়ে কঠিন শৃঙ্খলাবদ্ধ বাহিনী তৈরি করেন। তো এই যে যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, এই যুদ্ধেতে বা বলা যায় যে এই যুদ্ধতে তিনি যে পরাজয় করেছিলেন, ঠিক আছে, বা তার যে পরাজয় ঘটেছিল, পরাজয়ের পর তিনি নিজ দেশে ফিরে যান এবং সেখানে গিয়ে তিনি তার সামরিক বাহিনীকে আরো সুসজ্জিত করেন। যেমন তিনি 1,20,000 সুসজ্জিত অশ্বারোহী ও দক্ষ তীরন্দাজদের নিয়ে একটি সামরিক বাহিনী গঠন করেন। এছাড়া গতিশীল কৌশলের ক্ষেত্রে বলা হয়েছে যে মুখোমুখি দ্বন্দ্ব যুদ্ধের বদলে হালকা অশ্বারোহী ও তীরন্দাজদের দ্বারা দূর থেকে আক্রমণ হানানোর পদ্ধতিও তিনি গ্রহণ করেন। ঠিক আছে, তো অর্থাৎ তিনি নতুন নতুন কৌশলও গ্রহণ করেন যুদ্ধক্ষেত্রে। এছাড়া কূটনৈতিক চক্রান্ত, যে শান্তি প্রস্তাবের মিথ্যা ফাঁদ পেতে তিনি কি করেছিলেন, রাজপুতদের সতর্ক রাখেন এবং প্রাগ ধরে আকস্মিকভাবে আক্রমণ করেন। ঠিক আছে, যার ফলে তার কি হয়,
জয়লাভ নিশ্চিত হয়ে যায়। ঠিক আছে, তো তিনি শত্রুর সাথে শান্তির সম্পর্ক বা বলা যায় যে শান্তির প্রস্তাব দিতেন, কিন্তু অপরপক্ষে যখন শত্রুপক্ষ একেবারে নিরাপদ বা নিশ্চিন্তে থাকতো, ঠিক সেই সময়কালে ভোরবেলা গিয়ে তিনি কি করতেন, আক্রমণ করতেন। তো তিনি এই সমস্ত কৌশল গঠন করেন বা বলা যায় যে সামরিক শক্তিকে সুসজ্জিত করে 1192 খ্রিস্টাব্দে পুনরায় ফিরে আসেন এবং পুনরায় মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় তরাইনের দ্বিতীয় যুদ্ধে বা বলা যায় যে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে পুনরায় যে যুদ্ধ হয় সেই যুদ্ধ কি নামে পরিচিত, তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। তো দেখো বলা হচ্ছে যে তরাইনের যুদ্ধে ঘুরির সুচতুর রণকৌশল ও গতিশীল আক্রমণের মুখে রাজপুত বাহিনী পরাস্ত হয়, অর্থাৎ তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও কি হন, বন্দী হন। তো এই জয়ই ছিল ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন বা মোড়। ঠিক আছে, কেননা এই জয়ের ফলে হানসি, সমান, খুরাম এবং কি আজমিরের মতো যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি ছিল বা দুর্গগুলি ছিল সেগুলি তুর্কিদের নিয়ন্ত্রণে চলে আসে এবং উত্তর ভারতে রাজপুত আধিপত্যের কি হয়, অবসান ঘটে। তো তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিল, মোহাম্মদ ঘুরি নয়, পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিলেন, মোহাম্মদ ঘুরি, এবং পরাজয় কার ঘটেছিল, পৃথ্বীরাজ চৌহানের। ঠিক আছে, তো ভারত ইতিহাসে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এই গেল মোহাম্মদ ঘুরির একাধিক অভিযান সম্পর্কে আলোচনা। এবার আমরা আইবেকের ওপর তিনি দায়িত্ব দেন এবং আইবেকের হাত ধরে ভারতের সুলতানি সাম্রাজ্যের কি হয়, সূচনা হয় সেটা দেখবো। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে ভারতের জয়লব্ধ অঞ্চলগুলি শাসনভার নিজের অত্যন্ত নির্ভরযোগ্য সেনাপতি ও অনুগত দাস কুতুবউদ্দিন আইবেকের হাতে অর্পণ করে ঘুরি স্বদেশে ফিরে যান। তো ঘুরির কোনো পুত্র ছিলেন না, কিন্তু তার বিভিন্ন দাস ছিল বা বলা যায় একাধিক দাস ছিল, যার মধ্যে অন্যতম প্রধান দাস ছিল কি, কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, কিন্তু তার বিশ্বাসতায় এবং বলা যায় যে তার স্বভাবে ঘুরি অত্যন্ত প্রসন্ন হয়, যার জন্য তাকে তার প্রধান সেনাপতিতে পরিণত করেন কুতুবউদ্দিন আইবেককে। ঠিক আছে, তো এই যে ভারতের তিনি বিস্তীর্ণ অঞ্চল জয়লাভ করেছিলেন, তো বিস্তীর্ণ অঞ্চলের দায়ভার কুতুবউদ্দিন আইবেককে দিয়ে তিনি গজনিতে ফিরে যান। ঠিক আছে, কে, মোহাম্মদ ঘুরি। তো দেখো বলা হয়েছে যে আইবেক পরবর্তীতে এই ভিত্তিভূমির ওপর ভর করে 1206 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীন দিল্লি সুলতানি বা দাস বংশের প্রতিষ্ঠা করেন। তো ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বা দাস বংশের সূচনাকারকে, কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, তো 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে কুতুবউদ্দিন আইবেক কি করে, নিজের স্বাধীনতা ঘোষণা করেন ভারতবর্ষে, এবং তার হাত ধরেই ভারতবর্ষে দিল্লি সুলতানি বা বলা যায় যে দাস বংশের কি হয়, সূচনা হয়। সুতরাং ভারতবর্ষে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, মনে রাখবে এটা। এবারে আমরা আলোচনা করব ঘুরির ভারত আক্রমণের ঐতিহাসিক প্রভাব সম্পর্কে, যে ভারতবর্ষে কি প্রভাব পড়েছিল। প্রথমত রাজনৈতিক পথ পরিবর্তন। এক্ষেত্রে বলা হয়েছে যে দীর্ঘদিনের রাজপুত শাসনের কি হয়, অবসান হয় ও একচ্ছত্র কেন্দ্রীয় শাসনের সূচনা হয় ভারতবর্ষে। ঠিক আছে, এছাড়াও ইসলামিক সংস্কৃতির যে ভারত ও বা বলা যায় যে ভারতে ইন্দো ইসলামিক রীতিতে স্থাপত্য, সাহিত্য এবং নতুন প্রশাসনিক ধারার কি হয়, বিকাশ হয়। ঠিক আছে, অর্থাৎ আধা ভারতীয় এবং আধা ইসলামীয় বা বলা যায় যে মধ্য এশিয়ার সমন্বয়ে এক আলাদা রীতির উত্থান ঘটে এবং সেই রীতিতে স্থাপত্য হোক, সাহিত্য হোক বা নতুন প্রশাসনিক ধারণা হোক, সমস্ত কিছুরই বিকাশ ঘটে। তারপরে নতুন যুগ, যে মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসে স্থায়ী তুর্কি মুসলিম আধিপত্যের কি হয়, সুদৃঢ় প্রতিষ্ঠা হয় বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। তো এই ছিল ঘুরির আক্রমণের কতকগুলি প্রভাব। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।